ডাকওয়ার্থ লুইস মেথডের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে রিসোর্স টেবিল। এখন এই রিসোর্স টেবিলটা তৈরি করা হয় মূলত কতগুলো উইকেট গেছে এবং কত ওভার বাকি আছে সেই রেফারেন্স ধরে ধরে অনেকগুলো ম্যাচের রেফারেন্স ধরে ধরে বের করে সেগুলোকে কম্বাইন করে আইসিসি একটা স্ট্যান্ডার্ড রিসোর্স টেবিল তৈরি করেছে, যেখানকার মূল ফ্যাক্টর হচ্ছে কতগুলো উইকেট গেছে এবং কত ওভার বাকি আছে। এই রিসোর্স টেবিলগুলো আপনি চাইলে কিন্তু গুগলেই পেয়ে যাবেন। সেই রিসোর্স টেবিল অ্যাপ্লাই করে ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডের যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটার কিছু অঙ্কের সূত্রের মাধ্যমে মূলত ফাইনাল আউটপুট বা ফাইনাল রেজাল্টটা বের করা হয়। এখন এটা অবশ্যই সফটওয়্যারে করা হয়, কিন্তু সফটওয়্যারে যে কোডিংগুলো করা হয় সেই কোডিংগুলো কিন্তু একেবারে অঙ্কের সূত্রের হিসেবে করা হয়, অর্থাৎ এক এক সিচুয়েশনে এক এক ধরনের সূত্র অ্যাপ্লাই করে ডাকওয়ার্থ লুইসের জন্য আসলে অনেক ধরনের সিচুয়েশন ক্রিকেটে অকার হয়, অর্থাৎ অনেক ধরনের সিচুয়েশন ঘটে। সেই পার্টিকুলার সিচুয়েশন ওয়াইজ কিন্তু ভিন্ন ভিন্ন সূত্র আছে। সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে মূলত ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে একটা রিভাইসড টার্গেট বা রিভাইসড টোটাল দেয়া হয়। আমি তিনটা প্রেক্ষাপটের উদাহরণ দিয়ে সেই সূত্রগুলো ডিসক্রাইব করার চেষ্টা করব, যেগুলো জানলে আপনি কোনো প্রকার সহযোগিতা ছাড়া শুধুমাত্র সূত্রের অ্যাপ্লাই করে ম্যানুয়ালি ডাকওয়ার্থ লুইস মেথডের রিভাইস টার্গেট বা রিভাইস টোটালটা বের করতে পারবেন খুব ইজিলি। দেখতে থাকুন, খেলা হবে উইথ সামি। এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনী মোহামেডান ম্যাচটা দিয়ে শুরু করি। সেখানে যে বিষয়টা ঘটেছিল, মোহামেডান আগে ব্যাটিং করেছিল 145 20 ওভারে। পরবর্তীতে আবাহনী যখন ব্যাটিং করতে নামে 5 ওভার 5 বল খেলা, 31 রানে 3 উইকেট, তখনই বৃষ্টি আসে এবং আম্পায়ার তার পরবর্তীতে খেলা বন্ধ করে দেন। এরপর সাকিব আল হাসানের যে কাণ্ডটা সেটা আমরা প্রত্যেকেই জানি, লাথি মেরে তিনি স্টাম্প ভেঙে দিয়েছিলেন। তখন অনেকের মধ্যে একটা ভুল ধারণা, আমি জানি না কোত্থেকে তৈরি হয়েছিল, যে অনেকেই বলছিলেন টি-20 ক্রিকেটে নাকি ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডের রেজাল্ট আসতে গেলে 6 ওভারের খেলা হতে হয় মিনিমাম। তো অনেকে এরকম কনসেপ্ট তৈরি করেছিলেন যে এক বল আগে থাকতে যখন আম্পায়ার খেলা বন্ধ করেছেন, সাকিব তাই রেগে মেগে লাথি মেরে স্টাম্প ভেঙেছেন। বিষয়টা আসলে সেরকম না। কারণটা হচ্ছে টি-20 ক্রিকেটের রেজাল্ট আসতে গেলে ডাকওয়ার্থ লুইস মেথডে দুপক্ষে অন্তত 5 ওভার করে খেলা হলেই হলো, অর্থাৎ 5 ওভার করে খেলা হলেই আপনি আলটিমেটলি ডাকওয়ার্থ লুইস মেথডের রেজাল্টটা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আরও 5 বল বেশি খেলা হয়েছে এবং এই পর্যায়ে যদি আসলে খেলাটা বন্ধ হতো এবং আর খেলা না হতো, তাহলে কিন্তু মোহামেডান ডাকওয়ার্থ লুইস পার স্কোরের দিক থেকে এগিয়েছিল। কিভাবে এগিয়েছিল, এই ডাকওয়ার্থ লুইস পার স্কোরটা কিভাবে হিসাব করা হয় সেই সূত্রটাই এই মুহূর্তে আলোচনা করছি। ডাকওয়ার্থ লুইস পার স্কোর যেটা, সেখানে কিন্তু একটা অঙ্কের সূত্র ইউজ হয়। আমি সেই অঙ্কের সূত্রটা বলছি, ডিএল পার স্কোর। ডিএল পার স্কোরের সূত্রটা হচ্ছে এস ইন্টু আর পার্সেন্ট প্লাস 1। এখন আপনাকে জানতে হবে যে এগুলো আসলে কোনটা কি। এখানে এস হচ্ছে মোহামেডানের স্কোর, অর্থাৎ মোহামেডান যে স্কোরটা আসলে আগে ব্যাটিং করেছিল 20 ওভারে খেলা শেষে, সেটা হচ্ছে 145। এবার যে বিষয়টা আর পার্সেন্টটা হচ্ছে আবাহনীর ব্যবহার করা রিসোর্স। আমি একটু লিখে নিই বিষয়টা, আবাহনীজ ইউজড রিসোর্স, অর্থাৎ আবাহনী কতটুকু রিসোর্স ব্যবহার করেছে। এটা বের করার জন্য যা করতে হবে তা হচ্ছে, আবাহনী যখন ব্যাটিং করতে নেমেছে আবাহনীর 3টা উইকেট গিয়েছিল এবং এরপর হাতে আরও 14 ওভার বাকি ছিল। এখন আপনাকে রিসোর্স টেবিলটা দেখতে হবে, যখন 3 উইকেট চলে যায় এবং হাতে আরও 14 ওভার বাকি থাকে, তখন রিসোর্স টেবিল বলছে তার রিসোর্স পার্সেন্টেজটা হচ্ছে 68%, অর্থাৎ 68% হচ্ছে তার রিসোর্স পার্সেন্টেজ। এখান থেকে আপনাকে বের করতে হবে যে আবাহনী কতটুকু রিসোর্স তারা ব্যবহার করেছে। সেক্ষেত্রে যেটা করতে হবে, 100% থেকে এটাকে বিয়োগ করতে হবে, তার মানে 32%, অর্থাৎ এই আর পার্সেন্টেজটা হচ্ছে 32%, অর্থাৎ 32% রিসোর্স সেক্ষেত্রে ব্যবহার করেছে আবাহনী। এখন আপনি এই সূত্রে বসিয়ে দিলেই আসলে মূলত অ্যান্সারটা আপনি পেয়ে যাবেন। আমি ডিএল পারের সূত্রটা বসিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এস হচ্ছে 145 ইন্টু আর পার্সেন্টেজ হচ্ছে 32% প্লাস 1। আপনারা চাইলে ক্যালকুলেটরের হিসাবটা করতে পারেন, তবে এখানে হিসাবটা যেরকম আসবে সেটা হচ্ছে 145 ইন্টু 32/100 প্লাস 1, লাস্টে যেটা দেখা যাবে
46.4 প্লাস 1 ইকুয়ালস টু 47.4। এবং তখন যেটা সফটওয়্যারে দেয়া হয়েছিল যে আলটিমেটলি মোহামেডানের ডিএল পার স্কোরটা ছিল 47। এখানে একটা বিষয় বলে নিই, আমি যে অঙ্কের হিসেবটা করলাম এই হিসেবটা কিন্তু ডাকওয়ার্থ লুইস মেথডে। বর্তমান সময়ে এই যে ভগ্নাংশের যে হিসেবগুলো রয়েছে এই ভগ্নাংশের হিসেবগুলোকে আরেকটু শানিত পরিশীলিতভাবে করার জন্য নতুন যে পদ্ধতিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথড। সেই ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডটা পুরোপুরি কম্পিউটারাইজড, কিন্তু এই সূত্রের উপর বেস করেই করা হয়, জাস্ট এই ফ্র্যাকশনের হিসেবগুলো আরেকটু অ্যাকুরেটলি করা হয়। এখন এই যে ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে মোহামেডানের জন্য সেক্ষেত্রে আবাহনীর জন্য সেক্ষেত্রে ডাকওয়ার্থ লুইস পার স্কোরটা ছিল 47। অর্থাৎ এই জায়গাটায় আবাহনীর অলরেডি 16টা রানে পিছিয়ে ছিল, অর্থাৎ এই সময় যদি খেলা বন্ধ হতো ডাকওয়ার্থ লুইস পার স্কোরে মোহামেডান সেক্ষেত্রে অনেক বেশি মাত্রায় এগিয়ে ছিল, অর্থাৎ এই জায়গায় ডাকওয়ার্থ লুইস পার স্কোরটা ছিল 47। এবার আমি আপনাদেরকে আরও একটা উদাহরণ দিই, যে উদাহরণটা হয়েছিল 2019 ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মধ্যকার একটা ম্যাচে। এবং সেই ম্যাচে ব্যাপারটা এমন হয়েছিল, শ্রীলঙ্কার ব্যাটিংয়ের একটা পর্যায়ে বৃষ্টি আসে, তারপর অনেকক্ষণের বিরতি, দেন শ্রীলঙ্কা আবারও ব্যাটিং করতে নামে, তাদেরকে ওভার কমিয়ে আনা হয়েছিল। পরবর্তীতে আফগানিস্তান যখন ব্যাটিং করতে আসে তখন তাদেরকে একটা রিভাইজ টার্গেট দেওয়া হয়েছিল। ব্যাপারটা কেমন হয়েছিল বলি, শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতে নেমেছে এবং পরে বৃষ্টি এসেছে তখন তাদের রানটা ছিল 182, 8 উইকেটে 33 ওভার। এই সময়টাতে বৃষ্টি নামে। এর পরবর্তীতে শ্রীলঙ্কা যখন ব্যাটিং করতে নামে তাদেরকে বলা হয়েছিল 41 ওভার পর্যন্ত ম্যাক্সিমাম তারা ব্যাটিং করতে পারবে, এবং সেই 41 ওভার পর্যন্ত ব্যাটিং করে শ্রীলঙ্কা করেছিল 201, 8 উইকেটে 41 ওভারে। এখন আপনি প্রশ্ন করতেই পারেন যে আফগানিস্তানের জন্য যে রিভাইজ টার্গেটটা হবে সেই রিভাইজ টার্গেটটা কত হবে। সেই রিভাইজ টার্গেটটার ক্ষেত্রে কিন্তু হয়েছিল আফগানিস্তানের জন্য 187, অর্থাৎ টার্গেটটা ছিল 187। এখন সেটা শ্রীলঙ্কা করেছিল 201, আফগানিস্তানের জন্য সেটা 187 কেন টার্গেট হয়েছিল সেই ব্যাপারে আপনার প্রশ্নটা আসতেই পারে। এখানে মূল যে বিষয়টা তা হচ্ছে শ্রীলঙ্কার যে সময়টা বৃষ্টি আসে 182, 8 উইকেটে 33 ওভার, তখন তাদের অলরেডি 8 উইকেট চলে গেছে, হাতে আরও 17 ওভার বাকি আছে। এমন সময় কিন্তু আলটিমেটলি যেটা ধারণা করে নেওয়া যায় শ্রীলঙ্কা ফুল 50 ওভার্স পর্যন্ত ব্যাটিং করতে পারবে না। এর পরবর্তীতে যখন বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যাওয়ার পরে 41 ওভারে খেলা নেমে আসে তখন শ্রীলঙ্কাকে কিন্তু পরিপূর্ণ 50 ওভার পর্যন্ত ব্যাটিং করতে হয়নি, অর্থাৎ তারা আরামসে ব্যাটিং করে 41 ওভার পার করে দিয়েছে, 201 রান তারা করেছে। তার মানে যেটা হয় শ্রীলঙ্কা একটা আনফেয়ার অ্যাডভান্টেজ পেয়েছে, অর্থাৎ বৃষ্টি আসাটা তাদের জন্য একটা অ্যাডভান্টেজ। সেই অ্যাডভান্টেজটাকে রিডিউস করার জন্যই মূলত এই 187 টার্গেট দেওয়া হয়েছে একটা সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা কি, অর্থাৎ এই অ্যাডভান্টেজ রিডিউস করার সূত্রটাকে সেটি আমি আলোচনা করছি। সেই অ্যাডভান্টেজ রিডিউস করার যে সূত্রটা সেই সূত্র অনুযায়ী যে রিভাইজ টার্গেটটা হবে, রিভাইজ টার্গেটটা এমন টি ইকুয়ালস টু এস ইন্টু R2/R1 প্লাস 1। এখন এখানে খুব ইজি, যেটা হচ্ছে যে এসটা হচ্ছে শ্রীলঙ্কার যে ফাইনাল স্কোর, সেই ফাইনাল স্কোরটা এটা আমরা জানি এস ইকুয়ালস টু 201। R2 যে বিষয়টা, R2টা হচ্ছে আফগানিস্তান যখন ব্যাট করতে এসেছে, আফগানিস্তান ব্যাট করতে আসার সময় তাদের হাতে থাকা রিসোর্স। এখন খুব ইজি, আফগানিস্তান যখন ব্যাট করতে এসেছে তখন তাদের 41 ওভারের টার্গেট সেট করা হয়েছে, তাদের হাতে 41 ওভার আছে, হাতে 10 উইকেট আছে। এখন রিসোর্স টেবিল কি বলে, যখন কোনো দলের কাছে 41 ওভার বাকি থাকে এবং হাতে 10 উইকেট থাকে তখন তাদের হাতে থাকা রিসোর্সটা হচ্ছে 90.5, যেটা আপনারা এই মুহূর্তে রিসোর্স টেবিল থেকে দেখতে পাচ্ছেন। আমি একদম লিখে দিই 90.5। এখন প্যাচানো ইকুয়েশন যেটা সেটা হচ্ছে R1টা আপনি কিভাবে বের করবেন, R1টা হচ্ছে শ্রীলঙ্কার ব্যবহার করা রিসোর্স। এখন শ্রীলঙ্কা তাদের রিসোর্সটা কিন্তু দুইভাবে ব্যবহার করেছে। প্রথমত যখন তারা ব্যাটিং করতে নামে বৃষ্টির ইন্টারাপশন আসে তখন 33 ওভার তারা ব্যাটিং করেছে, 8 উইকেট তাদের পড়ে গেছে। অর্থাৎ এমন সময় যদি হয় যে হাতে 17 ওভার বাকি আছে এবং 8 উইকেট চলে গেছে, এমন সময়ে তারা রিসোর্স পার্সেন্টেজ যেটাকে বলা হয় সেই রিসোর্স পার্সেন্টেজটা আমরা আবার একটু রিসোর্স টেবিল থেকে দেখি। তাদের রিসোর্স পার্সেন্টেজটা হচ্ছে সেই সময়টাতে 11.9। আমি এই পাশে আলাদা করে লিখলাম, অর্থাৎ যে সময়টাতে হাতে 17 ওভার আছে এবং 8 উইকেট গেছে তখন তাদের রিসোর্স পার্সেন্টটা হচ্ছে 11.9। আবার যখন তারা পরবর্তীতে ব্যাটিং করতে নামলো সেই সময়টাতে তাদেরকে 41 ওভার পর্যন্ত ব্যাটিংয়ের লিমিটেশন দেওয়া হয়েছে এবং তাদের 8 উইকেট তো আগে থেকে যাওয়া ছিল। এখন আবার আমরা রিসোর্স টেবিলটা দেখি, যখন
8 ওভার হাতে আছে এবং 8 উইকেট গেছে, যেহেতু 33 ওভারে খেলা শেষ হয়েছে, 41 ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে, তার মানে হাতে 8 ওভার আছে এবং তাদের অলরেডি 8 উইকেট গেছে, এমন সময় তাদের রিসোর্স পার্সেন্টেজটা হচ্ছে 10.9, অর্থাৎ এখানে ওভারঅল যে রিসোর্স পার্সেন্টেজটা, এটা বিয়োগ দিয়ে আপনাকে বের করতে হবে 1%। 1% হচ্ছে তাদের ওভারঅল রিসোর্স পার্সেন্ট। এখন আপনাকে হিসাব করতে হবে শ্রীলঙ্কা কতটুকু রিসোর্স আসলে এখানে ব্যবহার করেছে, তার মানে 100 মাইনাস 1% ইকুয়ালস টু 99%, অর্থাৎ 99% রিসোর্স শ্রীলঙ্কা ব্যবহার করেছে। এবার আপনি একদম ইজি ইকুয়েশন ক্যালকুলেটর বসিয়ে সূত্রটা বসিয়ে দিন। টি ইকুয়ালস টু, যেটা আমরা জানি, এস হচ্ছে 201 ইন্টু R2, আমরা জানি আফগানিস্তানের যে R2 সেটা হচ্ছে 90.5 এবং পরবর্তীতে শ্রীলঙ্কার ব্যবহার করা রিসোর্সটা হচ্ছে 99 প্লাস 1। এই সকল হিসেব আপনারা ক্যালকুলেটারে করবেন, ক্যালকুলেটার করলে যেটা আসবে 184। এখন পার্থক্যের জায়গাটা আপনি বলতে পারেন যে অরিজিনাল টার্গেটটা তো 187 ছিল, আমার এখানে কেন 184 আসলো? এটা হচ্ছে ডাকওয়ার্থ লুইস মেথডের হিসেব, যেটা ম্যানুয়ালি সূত্র বসিয়ে আমি করলাম, এবং যেটা বলছিলাম যে ওই যে ফ্র্যাকশনের যে হিসেবগুলো সেগুলো ডাকওয়ার্থ লুইস টার্ন পদ্ধতি, এখন যে পদ্ধতিটা ব্যবহার করা হয় পুরোপুরি কম্পিউটারাইজ, সেখানে ফ্র্যাকশনের হিসেবগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে করে সেটাকে 187 যে টার্গেটটা সেটা দেওয়া হয়েছিল। বাট আপনি মোটামুটি এরকম অঙ্ক করলে একটা কাছাকাছি স্কোর আপনি দাঁড় করাতে পারবেন, যেটাই আসলে মূলত ডাকওয়ার্থ লুইসের স্কোর। এখনকার যে স্টার্ন পদ্ধতি সেটা আরেকটু আপডেটেড, সেটা একেবারে কম্পিউটারাইজ, সেটা করা সম্ভব না, বাট আপনি একটা আইডিয়া অন্তত করতে পারবেন যে কতটুকু বা কোন পর্যন্ত আসলে রিভাইসড টোটালটা যায়। এবার আমি আপনাদেরকে আরও একটা উদাহরণ দিই, যে উদাহরণটা আসলে মূলত নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের যে টি20 ম্যাচটা নিয়ে কনফিউশন লেগেছিল, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সেই ম্যাচটাতে এমন হয়েছিল যে বাংলাদেশ যতক্ষণে ব্যাটিং করতে নেমেছে, ব্যাটিং করতে নামার পর 2 ওভার পর্যন্ত বাংলাদেশ জানতোই না যে তাদের টার্গেটটা কত। মানে ব্যাপারটা আপনি চিন্তা করুন যে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ চলছে, সেই ইন্টারন্যাশনাল ম্যাচে একটা দল সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নেমেছে, 2 ওভার পর্যন্ত তারা এটাই জানতো না তাদের টার্গেটটা কত। সেটা কিন্তু খুব ইজিলি ম্যানুয়াল হিসাব করে একটা কাছাকাছি স্কোর দাঁড় করানো যায়, কিন্তু আমি জানি না সেখানে যারা এটা মনিটর করছিলেন, মেনটেন করছিলেন, তারা আসলে কি হিসাব করছিলেন। আমি উদাহরণটা দেই, সেটা হচ্ছে সেই ম্যাচে নিউজিল্যান্ড আগে ব্যাটিং করেছে, যখন বৃষ্টি নামে তখন তাদের রানটা ছিল 173 5 উইকেটে। নিউজিল্যান্ড 173 5 উইকেটে, তখন তাদের 17 ওভার 5 বল খেলা তাদের অলরেডি হয়ে গেছে। এই সময় বৃষ্টি আসে, এরপর নিউজিল্যান্ড আর ব্যাটিং করতে নামেনি। দেন বাংলাদেশ যখন ব্যাটিং করতে নামে, আমরা জানি যে বাংলাদেশের জন্য 16 ওভার বরাদ্দ, কিন্তু টার্গেটটা কত সেটা আমরা জানতাম না। অর্থাৎ 16 ওভার পর্যন্ত বাংলাদেশ ব্যাটিং করতে পারবে, অর্থাৎ বাংলাদেশের জন্য টার্গেটটা হচ্ছে 16 ওভার আছে, কিন্তু টার্গেটটা কত সেটা আমরা জানি না। এখন যদি 16 ওভার থাকে, 16 ওভারের মধ্যে বাংলাদেশকে কত করতে হবে সেটা আমরা খুব ইজিলি অঙ্কের মতো সূত্রের মতো হিসাব বের করতে পারি। টার্গেটটা হচ্ছে এরকম, S1 ইন্টু R2/R1 প্লাস 1। আগের ঠিক যে সূত্রটা আমরা দেখলাম সেই সূত্রটাই। এবার আমরা S1টা জানি, S1টা হচ্ছে নিউজিল্যান্ডের ফাইনাল স্কোর, নিউজিল্যান্ডের ফাইনাল স্কোরটা হচ্ছে 173। R2 হচ্ছে বাংলাদেশের বাকি থাকা রিসোর্স, R2 হচ্ছে বাংলাদেশের বাকি থাকা রিসোর্স। এখন বাংলাদেশের বাকি থাকা রিসোর্সটা আসলে কেমন? যখন হাতে 10 উইকেট থাকে এবং 16 ওভার বাকি থাকে, সেই সময়টাতে রিসোর্স টেবিল যেমনটা বলছে যে বাংলাদেশের যে বিষয়টা, অর্থাৎ বাংলাদেশের যে হাতে থাকা রিসোর্স সেটা হচ্ছে 84.1, অর্থাৎ 84.1 হচ্ছে বাংলাদেশের হাতে থাকা রিসোর্স। এইবার আসেন যে নিউজিল্যান্ডের ক্ষেত্রে যেটা হবে, যে নিউজিল্যান্ডের বাকি থাকা রিসোর্সটা কি? নিউজিল্যান্ডের বাকি থাকা রিসোর্সটা হচ্ছে যখন তাদের 5 উইকেট পড়ে গেছে এবং হাতে 2 ওভার বাকি আছে, 5 উইকেট পড়ে গেছে এবং হাতে 2 ওভার বাকি আছে, এমন সময়ে তাদের রিসোর্স পার্সেন্টেজটা হচ্ছে 12.0। রিসোর্স পার্সেন্টেজটা 12.0%। আবারও বলছি, যখন 5 উইকেট পড়ে গেছে এবং হাতে 2 ওভার আছে, তখন রিসোর্স পার্সেন্টেজটা হচ্ছে 12.0। এখন আমরা ইজিলি ইকুয়েশনটা বের করতে পারি, 100 মাইনাস 12.0, সেক্ষেত্রে কত হয়? 88%। এবার একদম কোনো প্রকার কনফিউশন ছাড়া আপনি সূত্রটা বসিয়ে দেন। সূত্রটা হচ্ছে T ইকুয়ালস টু 173 ইন্টু R2 আমরা দেখেছি 84.1, R1 হচ্ছে 88.0 প্লাস
1। এই হিসেবটা করলে যে বিষয়টা আসে সেটা হচ্ছে 167, অর্থাৎ লাস্ট পর্যন্ত ডাকওয়ার্থ লুইস মেথডে আসে 167, যদিও সেই টার্গেটটা আমি যেমনটা বলছিলাম ডাকওয়ার্থ লুইস টার্ন মেথডে গিয়ে দাঁড়িয়েছে 170। এখন আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যেটাকে ম্যানুয়ালি এই সূত্র দিয়ে, এই সূত্রটা যেহেতু আমি জানি, ওইখানে যারা অফিসিয়াল স্কোরার আছেন তাদেরও তো বিষয়টা জানার কথা, আর সেটা তো পুরোপুরি কম্পিউটারাইজড। সেক্ষেত্রে কেন এই হিসেবটা করতে এত সময় লাগলো, কেন 2 ওভার পর বাংলাদেশ সেক্ষেত্রে জানতে পারলো তাদের রিভাইস টার্গেটটা কত? এরকম কখনো ইন্টারন্যাশনাল ম্যাচে কিন্তু একেবারেই কাম্য না, সেই জায়গায় আরও অনেক এক্সপার্টরা আছেন। সো দ্যাটস অল। আসলে 3টা উদাহরণ দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে ডাকওয়ার্থ লুইস মেথডে কিভাবে সূত্রগুলো কাজ করে। ইনফ্যাক্ট ডাকওয়ার্থ লুইস টার্ন মেথডটা আরেকটু আপডেটেড, যেটা পুরোপুরি কম্পিউটারাইজড, কিন্তু মোর অর লেস এক একটা সিচুয়েশনে এইরকম এক একটা সূত্র দিয়েই মূলত কিন্তু আসলে এই হিসেবগুলো করা হয়। আপনাদের কাছ থেকে প্রশ্ন আহ্বান করছি, আপনারাও যদি এরকম কোনো ম্যাচ সিচুয়েশন তৈরি করে আমাকে দিতে পারেন যে এই ম্যাচের সিচুয়েশনে কিভাবে রিভাইস টার্গেটটা দাঁড়ায়, সেগুলো আমি বের করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছ থেকে সদুত্তরটা আমি পাবো এবং আপনাদের কাছ থেকে রেসপন্সটা পাবো, সেই প্রত্যাশায় থাকলাম। এরকম আরও অনেক সূত্র আছে, এক একটা সিচুয়েশনে আসলে এক এক ধরনের সূত্র অ্যাপ্লাই হয়, এক এক ধরনের সূত্র অ্যাপ্লাই করে পরবর্তী সময় রিভাইস টার্গেটটা বের করা হয়। আপনাদের জবাবের অপেক্ষায় থাকলাম। আশা করছি, প্রত্যাশা করছি অন্তত ডাকওয়ার্থ লুইস মেথডের যে কমপ্লিকেটেড হিসাবটা কিছুটা হলেও আপনাদের জন্য দূর করতে পেরেছি। আরও অনেক খেলা হবে উইথ সামি, যুক্ত থাকুন।